আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা অ্যাকশন করতে পারি। একদিকে জঙ্গিবাদ, অন্যদিকে সরকারের উদাসীনতা। বাংলাদেশ এক অতি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। ইসলামপন্থী সন্ত্রাসবাদের সম্ভাব্য হুমকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশে। আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS বাংলাদেশকে ব্যবহার করে সন্ত্রাসী সেল গঠনের চেষ্টা করতে পারে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ। জাতিসংঘের এই প্রতিবেদনকে গুরুত্ব দিতে রাজি নয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থা যখন কোনো বিষয়ে হুঁশিয়ারি দেয়, তাকে গুরুত্ব না দেওয়া কতটা যুক্তিপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন, জাতিসংঘের প্রতিবেদনটি তার কাছে অনুমান নির্ভর মনে হয়েছে, অর্থাৎ কাল্পনিক বলে মনে হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলতে চেয়েছেন, কোনো রকম তথ্য নথি ছাড়াই জাতিসংঘ একটি কাল্পনিক দাবি করছে। প্রশ্ন, রিপোর্টটি না দেখেই তিনি মন্তব্য করছেন কিভাবে? এক্ষেত্রে আগে যাচাই করাটা জরুরি ছিল। সালাউদ্দিন সাহেব তার ধারে কাছেও গেলেন না। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে বিতর্ক যেমন নতুন নয়, জঙ্গিবাদের সম্ভাব্য উপস্থিতিকে উড়িয়ে দেওয়াটাও নতুন নয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেবার জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, বাংলাদেশে ইসলামপন্থী সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদ নেই। এর ঠিক মাত্র কয়েক মাস পরেই 2005 সালের অগাস্টে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা JMB বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলায় একযোগে শত শত বোমা বিস্ফোরণ ঘটায়। তদন্তের পরিবর্তে যখন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তিত্বরা জঙ্গিবাদের সম্ভাব্য উপস্থিতিকে উড়িয়ে দেয় অথবা সেফ অস্বীকার করে যায়, তখন আন্দাজ করা কঠিন নয় দেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। বাংলাদেশ একটি জনবহুল দেশ। ভিড়ের মধ্যে মিশে আল কায়দার মতো সংগঠনগুলি ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রাণঘাতী হামলা ঘটানোর চেষ্টা করা কি খুব কঠিন কাজ? কাজেই দেশে জঙ্গিবাদ নেই কিংবা জঙ্গিবাদ সংক্রান্ত তথ্য অনুমান নির্ভর, এই ধরনের দৃঢ় ধারণা না থাকাই ভালো। বরং এমন সম্ভাবনা দেখা দিলে বিন্দুমাত্র গাফিলতি না করে তদন্তে চিরুনি তল্লাশি আনা জরুরি। এর মধ্যে একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের পথে ঘাটে নাকি দিব্যি ঘুরে বেড়াচ্ছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি, আল কায়দার সেকেন্ড ইন কমান্ড মৌলানা ইকরামুল হক ওরফে আবু তালহা। হাসিনা পুত্রের এই দাবি ভারতের কাছে যথেষ্ট উদ্বেগের, কারণ ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় রয়েছে মৌলানা ইকরামুল হক। বাংলাদেশে আল কায়দার উপমহাদেশীয় শাখা AQIS এর শীর্ষ নেতা হিসেবে পরিচিত মৌলানা ইকরামুল হক ওরফে আবু তালহা। হাসিনা পদচ্যুত হওয়ার পর যে জঙ্গিরা ছাড়া পান তাদের মধ্যে ইকরামুল অন্যতম। NIA এর তদন্ত রিপোর্ট অনুযায়ী ইকরামুল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমরা পেয়েছি। ময়মনসিংহের বাসিন্দা 30 বছর বয়সী ইকরামুল বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য 2018 সালে উত্তরপ্রদেশে এসেছিলেন। সেখানেই আল কায়দার মতাদর্শে অনুপ্রাণিত হয় সে। পরে উপমহাদেশে আল কায়দার ইন সাবকন্টিনেন্টের শীর্ষ স্তরের নেতার পদ পান। ভারতে থাকাকালীন 2 বছর পশ্চিমবঙ্গে কাটিয়েছেন। মধ্যপ্রদেশ থেকে শুরু করে গুজরাট, একাধিক স্লিপার সেল তার হাতেই তৈরি। সাবেক হাসিনা সরকারের পুলিশ ইকরামুল হককে 2023 সালের মে মাসে ঢাকার মাদারটেক এলাকা থেকে তার স্ত্রী ফারিয়া আফরিনের সঙ্গে গ্রেফতার করে। 2024 সালে অগাস্টে ক্ষমতাচ্যুত হন হাসিনা। পরে 2024 সালের অক্টোবর মাসে জামিনে মুক্তি দেওয়া হয় ইকরামুলকে। এরপর থেকেই তিনি নাকি ছিলেন বেপাত্তা। হাসিনা সরকারের পতনের পরে ইকরামুল ছাড়াও সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত 370 জন জঙ্গিকে জামিন দেওয়া হয়েছিল। এখানে আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয়। 2024 সালের 5ই অগস্ট পরবর্তী সময়ে কারা মহাপরিদর্শক পদে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে নিয়ে আসে সাবেক ইউনূস সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতায়েব হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 18ই আগস্ট সাবেক কারা মহাপরিদর্শক জানিয়েছিলেন 2024 সালের জুলাই আগস্টে বিভিন্ন কারাগার থেকে কতজন বন্দী পালিয়েছিল, এখনো কতজন পলাতক এবং তাদের মধ্যে কারা বেশি ঝুঁকিপূর্ণ। এরপরই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনের পরের দিনই তাকে ফিরিয়ে নেওয়া হলো সেনাবাহিনীতে। সরকার রুটিন পরিবর্তন বললেও ঘটনার ধারাবাহিকতা থেকে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এদিকে দেশে বাড়ছে তৌহিদি জনতার উৎপাত। তৌহিদি জনতা নামে এক গোষ্ঠী মব তৈরি করছে, লুটপাট চালাচ্ছে, দেশের পুলিশকেও ছাড়ছে না তারা। সম্প্রতি পুলিশের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালায় তৌহিদি জনতা, পুলিশ ঠেকাতে পারেনি। প্রশ্ন, তারেক সরকার কি করছে? জুলাই মিটেছে ঠিকই, কিন্তু দেশে নৈরাজ্যের পরিবেশ এক রকমভাবে রয়ে গেছে। দেশের নামে মাত্র সংবিধান রয়েছে। মব ঠিক করছে কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না। তৌহিদি জনতা সাংস্কৃতিক মঞ্চ, নাটক, বাউল গানের আসরে হামলা চালাচ্ছে, পুলিশ সেখানে কেবল নীরব দর্শক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে জাতিসংঘের রিপোর্ট না পড়েই বলে দেন অনুমান নির্ভর কথা, সেখানে পুলিশ কিছু দেখেও দেখবে না, এটাই স্বাভাবিক। আরেকটি ঘটনার কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে দেখা গেছে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আসিফ আদনানকে। আর এই অনুষ্ঠানের আয়োজক ছিল জামাতের ছাত্র শিবির। 2014 সালের 28শে সেপ্টেম্বর যুক্তরাজ্যের নাগরিক ও বাংলাদেশি বংশোদ্ভূত সামিউন রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করে ঢাকা পুলিশ। ইসলামিক স্টেট এবং আল কায়েদার মধ্যপ্রাচ্য ভিত্তিক শাখা জাভাত আল নুসরার হয়ে সিরিয়া ইরাকে যুদ্ধ করার জন্য লোক নিয়োগের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এর ঠিক 4 দিন আগে পুলিশ ঢাকা থেকে 2 যুবক আসিফ আদনান ও ফজলে ইলাহি তানজিলকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে। এদেরকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই সামিউনকে গ্রেফতার করা হয়। পরপর ঘটনাগুলিকে জুড়লে যে সিনারিও উঠে আসছে সেটা বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর রকমের বিপদ সংকেত। বাংলাদেশে কি ঘটছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ কি পাকিস্তানের মতো ভাবছে? পাকিস্তান যেমন মনে করে নিজেদের দেশে জঙ্গিবাদকে প্রশ্রয় ও ব্যবহার করা যাবে। জাতিসংঘ হয়তো অনুমান করতে পারছে কি হতে চলেছে, তাই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। এদিকে বাংলাদেশ সরকার বলছে আমরা এই বিষয়টিকে আমল দিতে চাই না। এই আমল না দেওয়ার কারণটা ঠিক কি খতিয়ে দেখা জরুরি, তবেই হয়তো গোড়ায় থাকা গলদ পর্যন্ত পৌঁছানো সম্ভব। এরকম আরো খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।